নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি খবর দিনভর। তৃণমূল আমলে বহু সামাজিক প্রকল্পে দুর্নীতি, লক্ষ্মীর ভান্ডার, বাংলার বাড়ি, খাদ্য সাথীতে দুর্নীতি, রাজ্যের বিভিন্ন প্রকল্পে ভুরি ভুরি ভুয়ো উপভোক্তার হদিশ। দুর্নীতির বহরে নতুন সরকারের এবার চক্ষু চড়ক গাছ। এত দুর্নীতি হয়েছে সামাজিক প্রকল্পগুলোতে তৃণমূল জমানায়। প্রাতিষ্ঠানিক তদন্তের ভাবনা রাজ্য সরকারের। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে তদন্ত কমিটি। তৃণমূল আমলে বহু সামাজিক প্রকল্পে দুর্নীতি, একাধিক প্রকল্পে দুর্নীতির কথা বারবার সামনে এসেছে। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো, তা হলো লক্ষ্মীর ভান্ডার, বাংলার বাড়ি, খাদ্য সাথী, এই সমস্ত কিছুতে দুর্নীতির অভিযোগ উঠেছে। আর এবার তদন্তের ভাবনা রাজ্যের, প্রাতিষ্ঠানিক তদন্তের ভাবনা রাজ্যের। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি, খাদ্যসাথীর মতো যে তৃণমূল কংগ্রেস সরকারের সময় যে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি পরিচালনা হয়ে এসেছে, সেখানে দেখা যাচ্ছে একাধিক প্রকল্পে দুর্নীতি। অর্থাৎ যে প্রকল্প যারা পাওয়ার যোগ্য নন বা যারা পাওয়ার যোগ্য ছিলেন না, তারা সেই প্রকল্পের সুবিধা পেয়েছেন। উদাহরণস্বরূপ বলা যায়, লক্ষ্মীর ভান্ডার হিসাবে 1500 টাকা পাওয়ার যোগ্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা কোনো পুরুষ পাওয়ার যোগ্য নন। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে, যখন বর্তমান সরকার অন্নপূর্ণা ভান্ডারের তথ্য যখন বিভিন্ন জেলাগুলির থেকে চেয়েছে, তখন দেখা যাচ্ছে একাধিক পুরুষ লক্ষ্মীর ভান্ডারের প্রাপক হয়ে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, বাংলার বাড়ির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে যখন বিভিন্ন জেলায় জেলায় প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার তালিকা স্ক্রুটিনি করতে বলা হচ্ছে, তখন দেখা যাচ্ছে বাংলার বাড়ির প্রাপকের তালিকায় যারা যোগ্য ব্যক্তি বা যোগ্য প্রাপক ছিলেন না, তারাও বাংলার বাড়ির সুবিধা পেয়েছেন। শুধু তাই নয়, খাদ্যসাথী প্রকল্পের অধীনে দেখা যাচ্ছে একাধিক ভুয়ো রেশন কার্ডের অস্তিত্ব। এবং তাকে কেন্দ্র করেই এবার নয়া সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে যে কমিটি তৈরি করছে রাজ্য সরকার, সেই কমিটির মাধ্যমে এই যে দুর্নীতির অভিযোগগুলি উঠে আসছে, বা যারা প্রাপকের তালিকায় যোগ্য নন কিন্তু তবুও তারা প্রাপকের তালিকায় ঢুকে গেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে যে কমিটি তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের তরফে, সেই কমিটির মাধ্যমে এই তদন্তগুলি করা হবে। তেমনটাই রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা পরিকল্পনা নিয়েছেন। ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। এর মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের জয়রামন সাহেব, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। গভর্নমেন্টের পক্ষ থেকে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, ম্যান পাওয়ার এবং যে যে ডকুমেন্ট তারা চাইবেন সেই তথ্য তাদেরকে দ্রুততার সঙ্গে দেবে। আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন গুলো দিতে শুরু করবে। সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লজ হবে এবং বিএনএস এর অন্তর্গত যে সেকশন আছে সেটা দিয়ে অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট, মানে বিএনএস এর অন্তর্গত। দুর্নীতিটা এমন পর্যায়ে পৌঁছেছে যে এই রাজ্য সরকার মনে করছে যে এইরকমভাবেই তদন্তটা হওয়া দরকার এবং ছাঁকনিটা দরকার। যে কোনো প্রকল্পের সুবিধা যাদের পাওয়ার কথা তারাই যেন পান, অন্য কেউ যেন দুর্নীতি করে সেই প্রকল্পের সুবিধাটা না পান। কারণ এটা সাধারণ মানুষের করের টাকায় তাদের দেওয়া হচ্ছে সুবিধা, এবং গরিব মানুষদের জন্য এটা দেওয়া। সেই গরিব মানুষগুলো যেন ঠিকমতো সুবিধা পান। এবং এর 2 দিন আগে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশের সময় মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় 2,30,00,000 মানুষ উপভোক্তার তালিকায়, তার মধ্যে নাকি দেখা যাচ্ছে 30 লক্ষই জাল, মানে তাদের পাওয়ার কথাই নয়, তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন। একদমই তাই। ঠিক এই পয়েন্টে এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত বুধবারই নবান্নে জানিয়েছেন যে কথা কৌশিক বলছিল, যে লক্ষ্মীর ভান্ডারে প্রায় 30 লক্ষ অবৈধ ভোটারের নাম ঢুকে বসে আছে। ভুরি ভুরি অভিযোগ পেয়েছি, ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ীভাবে নাম বাদ গেছে
এবং ট্রাইব্যুনালে বা সিএতে অ্যাপ্লিকেশন করেননি এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি তারাও লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। যারা ভারতীয় নয় বা ভারতীয় ভোটার তালিকায় যাদের নাম নেই, আবার বলি সিএ অ্যাপ্লিকেন্ট অথবা অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন তারা কিন্তু ব্যতিক্রম। সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক লোককেও লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে। আরে বাংলার সমস্ত প্রকল্পের সুবিধা যাদের পাওয়ার কথা আসলে তারা ডিপ্রাইভড হয়েছেন বারবার। এই যে সংখ্যাটা বারবার উঠে এলো কথায়, মুখ্যমন্ত্রীর কথাতে 30 লক্ষ অবৈধ ভোটারের নাম ঢুকে রয়েছে, তারা এই ধরনের প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আবারও চলে যাব, সহকর্মী কৌশিক দাশগুপ্ত রয়েছেন সঙ্গে। কৌশিক, অনুপ্রবেশকারীরাও বাংলা প্রকল্পের সুবিধা পাচ্ছে, কিন্তু কিভাবে এরা এই সুবিধাগুলো পেত এতদিন? একদমই সেটাই আমরা দেখতে পেয়েছিলাম যে সীমান্ত পেরিয়ে যারা ওপার বাংলায় চলে যাচ্ছে, বাংলাদেশে চলে যাচ্ছেন, যারা অনুপ্রবেশকারী, তাদের কাছে গোছা গোছা কার্ড। মানে সাধারণ মানুষ, কলকাতায় যিনি থাকেন, কলকাতায় জন্ম, কলকাতায় বেড়ে উঠেছেন, তার কাছে যতটা না কার্ড, তার থেকে বেশি একজন অনুপ্রবেশকারীর হাতে বেশি কার্ড। এবং তিনি সেই সব কার্ড দেখিয়ে সমস্ত রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তারপর কারণ একটাই, তারা জানেন এই যে সুবিধা পাচ্ছি এর জন্য তৃণমূলকে একটা করে ভোট দিতে হবে। এবং এই ছবিটাই আমরা দেখেছিলাম দুদিন আগে সীমান্তে। আমার কাছে সব পদের কার্ড আছে, সব পদের জিনিস আছে। মানে কি ভোটার কার্ড ছিল? ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্য কার্ড, সব কার্ড আছে। আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিছি, 2-3 বার ভোট দিছি আমি। এই ভোটার কার্ড যখন তৈরি হলো কারা সাহায্য করতো ভোটার কার্ডগুলো তৈরি? ওরা ওই আমরা যে পাড়ায় থাকতাম সেই পাড়ার থেকে আমি তাকে হাত-পা ধরতাম যে দাদা আমাকে একটু করে দাও। আমি তো পার্টি করতো কি? কোন পার্টি করতো? আমি মমতাজের। আমি ভোটও দিতেন? হ্যাঁ। আর এটা তো স্বাভাবিক, আপনার কাছে আমি একটা জিনিস নিচ্ছি, ই করে দিচ্ছেন আপনি, তা আপনার তো আমার সে ফলাফল কিছু দিতেই হবে। সেই ফলাফল হিসেবে কি দিতেন? ফলাফল মানে ওই যে ওই আপনার ভোটটা দিতে হবে করে দিতে, একটা মানবতার লজ্জাটাই আছে না। আর তারপর পাড়ায় থাকতাম, তারা সবসময় জানি সুবিধা অসুবিধা যা কিছু হতো সবসময় জানি তারা দেখতো। লক্ষ্মীর ভান্ডার পেতো? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পাতো, স্বাস্থ্য সাথী সব পাতো। কৌশিক, বিষয়টা যদি সহজ করে বলি তাহলে হচ্ছে দাও ভোট নাও ভেট, এইরকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। উনি বললেন যেটা সীমান্তে দাঁড়িয়ে যে ফলাফল তো একটা দিতে হবে। ফলাফলটা কি? ওই একটা ভোট, এত কিছু পাচ্ছি, একটা মানবিকতার খাতিরে একটা ভোট তো দিতেই হবে তৃণমূলকে। এই অভিযোগটাই উঠেছে বারবার, বিজেপি বারবার এই অভিযোগটাই করেছে যে তৃণমূল খালি ভোটের রাজনীতি করেছে, শুধু অনুপ্রবেশকারীদের সঙ্গে নয়, তারা সব বিষয়ে এইসব সামাজিক যে প্রকল্প, শতাধিক প্রকল্প তৃণমূল সরকারের আমলে দাবি করা হতো গরিব মানুষের জন্য নাম করে আসলে এটা করা হতো ভোটের জন্য স্কিম, ভোটের জন্য ভেট। তুমি ওপার থেকে আসো, এখানে থাকো, এখানে তোমার সব কার্ড হয়ে যাবে, সেই কার্ড নিয়ে তুমি দুর্নীতি করে জাল নথি দিয়ে তুমি সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা পাবে, তার বদলে তোমাকে দিতে হবে একটা ভোট। এই ভোটের রাজনীতির অভিযোগেই বিজেপি বারবার সরব হয়েছে এবং সেটাই এখন সর্বত্র দেখা যাচ্ছে। একের পর একজন মুখ খুলছেন এবং তারা স্বীকার করছেন যে যেহেতু তৃণমূল আমাদের কাট করিয়ে দিত তাই আমরা তৃণমূলকে ভোট দিতাম। এবং এই কারণেই রাজ্য সরকার মনে করছে এতগুলো প্রকল্পে এত দুর্নীতির অভিযোগ, সব বাস্তে গা উজাড় হয়ে যাচ্ছে, চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে প্রশাসনের। সেই জন্য একটা প্রাতিষ্ঠানিক তদন্ত দরকার এবং প্রাতিষ্ঠানিক তদন্ত করার কথাই ভাবছে রাজ্য সরকার। বেশ, ভারতের নাগরিক না হয়েও বাংলার সরকারি প্রকল্পের সুবিধা তারা পেয়ে গিয়েছেন। কড়া পদক্ষেপ করা হবে, হুঁশিয়ারি মন্ত্রী দিলীপ ঘোষের। তার পাশাপাশি সুখেন্দু শেখর রায়, তিনি কি বলছেন? তৃণমূল জামানায় হাজারো দুর্নীতি, সরব দলেরই রাজ্যসভার সাংসদ। এই যে 91 লক্ষ নাম বাদ গেছে এসআই এর, আরো 10-15-20 লক্ষ বাদ যাবে। এর মধ্যে 50% লোক সরকারি সব সুবিধা নিচ্ছেন প্রকল্পের। এই নাম প্রথম আলাদা হবে, তারপর নতুন করে প্রকল্প চালু হবে এবং যারা নাগরিক নয় সুবিধা নিয়েছে, হয় তাদেরকে জেলে যেতে হবে, দেশ ছাড়তে হবে, আর নাহলে কানুন ব্যবস্থা হবে।
ওরা তো এখানে মন্ত্রিসভা চালাবার জন্য আসেনি, রোজগার করতে এসেছিল। কিন্তু তোলাবাজি যেটা হয়েছে সেটা কারা করেছে? কোনো থানার ওসি লোকাল কাউন্সিলরের সঙ্গে হাত মিলিয়ে প্রমোটারদেরকে বলি করেছে। তুমি যাও যে কোনো গ্রামে, সবচেয়ে বড় বাড়িটা হচ্ছে পঞ্চায়েত প্রধানের বাড়ি, আর সেই লোকটা হয়তো 5 বছর 10 বছর আগে ওই চায়ের দোকানে বসে বিড়ি টানতো, সে এসইউভি করে ঘুরে বেড়াচ্ছে, গলায় 5 ভরির হাড়, 10 আঙুলে 10টা হীরের আংটি, আরো কত কি। কার বাড়িতে এখন সুইমিং পুল দেখতে পাচ্ছি। একটা পুলিশ অফিসার 15 বছর একটা থানাতে রয়ে গেল, তারপর ওসি থেকে এসি থেকে ডিসি এসব হয়ে টয়ে তার যখন দেশের বাড়িটা দেখালো, আমি চমকে উঠলাম। রাজপ্রাসাদের মতো সেখানে এত জায়গা আছে, ওখানে একটা হেলিপ্যাড বানানো যায় না, এটা কেউ জানতো না, এটা আমি বিশ্বাস করি না। এখন জানতে পারা যাচ্ছে, তখন জানতে পারা গেল, এটা হয় নাকি ওরকম? মৃতকে জীবিত দেখাতে বিএলওকে চাপ। কোথাকার ঘটনা ভাবছেন? ফলতার ঘটনা, ফলতার কথা বলছি। এমনটাই অভিযোগ সামনে উঠে আসছে। আরো ডিটেল জানার চেষ্টা করব, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ। আনিসউদ্দিন রয়েছে প্রতিনিধি সরাসরি। আনিসউদ্দিন, একেবারেই দেখো, ফলতা বিধানসভার বেলসিংহা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে সোনাকোপা গ্রাম রয়েছে, সেই সোনাকোপা গ্রামের 185 নম্বর বুথে একেবারেই যে ঘটনা সামনে আসছে, যে এসআইআর প্রক্রিয়ায় সংশোধিত যে তালিকা প্রকাশ করা হয়েছিল, দেখা যাচ্ছে যে সেই তালিকায় মৃত 15 জন ব্যক্তিকে জীবিত ভোটার হিসাবে সেই ভোটার তালিকায় নাম তোলা হয়েছে। আর যা নিয়েই সরব হয়েছেন এলাকার বাসিন্দারা সহ একেবারে মৃতের পরিবারের লোকজন। তাদের দাবি, গত প্রায় যে ব্যক্তিগুলি অর্থাৎ 15 জন যে ব্যক্তি রয়েছে, তার মধ্যে গোবিন্দ প্রামাণিক, বিমল রায়, আয়ুব খা, এই যে ব্যক্তিগুলো তারা 2-3 বছর আগে মারা গিয়েছে এবং তাদের রেশনও বন্ধ হয়ে গেছে পরিবারের দাবি। কিন্তু তারপরে 2026-এর বিধান এবং সেই বিধানসভা নির্বাচনের বিএলওর পক্ষ থেকে তাদের যে ভোটার স্লিপ দেওয়া হয়, তখনই তারা জানতে পারেন যে তাদের যে ভোটার, তাদের বাড়ির মৃত ব্যক্তি, তারা জীবিত অবস্থায় এখনো ভোটার তালিকায় রয়েছেন। অবশ্য এ বিষয়ে আমরা যখনই বিএলওকে ধরি, এবং যে এলাকার বিএলও ছিলেন দীপ্তি হালদার, তিনি কিন্তু জানিয়েছেন যে তাকে চাপে পড়েই এই কাজ করতে, এবং তিনি স্বীকার করেছেন যে তিনি এই কাজ করেছেন, অর্থাৎ মৃত ব্যক্তিদের নাম। সঙ্গে থাকো আনিসউদ্দিন, ঠিক কি বিস্ফোরক স্বীকারোক্তি ফলতার সেই বিএলওর, শোনাই আপনাদের। মৃত মানুষকে জীবিত রেখে দিয়ে? না, মৃত মানুষকে জীবিত রাখিনি, অল্প রাখতে হয়েছে পার্টির চাপে। এরকম কিরকম ধরো, এইগুলো বলছে, এগুলো 2-1 সবে মাত্র মারা গেছে, এদের রাখতে হবে, এইভাবে আমি রেখেছি। আমার নিজের মানে ইচ্ছায় রাখিনি। কারা বলেছে এটা? পার্টির ছেলেরা। পার্টির ছেলে কারা? নাম বলতে হবে এখন? কোন পার্টির ছেলে? তৃণমূল পার্টির ছেলে। কি বলেছিল? যে এইগুলো সবে মারা গেছে, এদের রাখতে হবে, এরা রাখলে ভালো। আমি কি করবো, আমার করার কিছু ছিল না বলেই আমি রেখেছি। জীবিত মানুষ তাকে? না, জীবিত মানুষ নয়, মৃত মানুষকে জীবিত করে রেখেছি। তাই? হ্যাঁ। ও, কতগুলো এরকম রেখেছেন? এরকম আমি সব এখন ডিটেইলস বলতে পারবো না। বলতে পারবো না। আরে বলুন। বলতে পারবো না। দিদি, আপনি প্রাইজ পেয়েছেন এসআইআর এর কাজ করে? হ্যাঁ, প্রাইজ পেয়েছি, বলতে পারবো না। এরকম জীবিত মৃত ভোটারদেরকে আপনি জীবিত করে রেখেছেন? মৃত ভোটারদের জীবিত সে খুব অল্প, সামান্য। কেন করেছেন আপনি? কেন করেছেন? হ্যাঁ, কেন করেছেন? আপনি এটা পারেন করতে? না, আমি পারি না করতে। অপরাধ করেছেন, জেনে শুনে আমি তো অপরাধ করেছি, কিন্তু কিছু করার নেই, তখন চাপেতে। কি করে জানিয়েছিলেন? আমি উপরে কোনো নাম্বারও ছিল না, কিছু ছিল না, আমি কি করে জানাবো? আপনি কি ওই জন্য জীবিত, মানে মৃত মানুষকে জীবিত রাখার জন্য পুরস্কার পেয়েছেন? না, মৃত মানুষকে জীবিত রাখার জন্য পুরস্কার পাইনি। আমি ভালো কাজ করেছি, আমার খাতাপত্রের কাজ ভালো হয়েছে বলে পুরস্কার পেয়েছি। এই যে মৃত মানুষকে জীবিত রাখা কি ভালো কাজ? না, ভালো কাজ নয়। তাহলে আপনি জেনে শুনে করেছেন কেন? জেনে শুনে করিনি। কারা চাপ দিত আপনাকে এই নাম রাখার জন্য? ভিডিও ম্যাডাম জানিয়েছিলেন যে আপনার উপরে এই চাপ দিচ্ছে? হ্যাঁ, আমি ভিডিও ম্যাডাম, আমাদের উপরে যারা সব মোটামুটি আমি বলেছি যে এরকম জীবিত মানুষকে বাঁচিয়ে রাখতে হচ্ছে আমাদের পার্টির চাপে। শানু বকশিসকে বলেছিলেন? না, আমি শানু বকশিসকে বলিনি। কাকে বলেছিলেন? ভিডিও অফিসের যারা কাজ করে তাদের বলেছি। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে সরাসরি। আনিসউদ্দিন, কোন চাপের কথা বলছেন বিএলও? একই সঙ্গে জানতে চাইবো, একদম সরাসরি তিনি অভিযোগ করলেন তৃণমূলের বিরুদ্ধে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। তাদের স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি প্রতিক্রিয়া এই ঘটনা সামনে আসার পর?
দেখো, ভোটের পর থেকেই স্থানীয় কোনো তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু এলাকায় নেই, যেমনটা স্থানীয়দের দাবি, এবং এ নিয়েই তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিএলও যেটা বারবার দাবি করছেন যে তাকে চাপ দেওয়ার পরেই কিন্তু এই ধরনের কাজ, অর্থাৎ মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় তোলা হয়েছে, এবং জানিয়ে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য যে এইভাবেই মৃত ভোটারদেরকে জীবিত করে তাদের ভোটার তালিকায় রেখে তাদের ভোটগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হতো, এমনটাই অভিযোগ করা হচ্ছে, এবং বিজেপির পক্ষ থেকে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি জানানো হয়েছে। তবে আমরা যখন বিএলওকে জিজ্ঞাসা করি তিনি কেন এমন কাজ করলেন, তার কি এখতিয়ার রয়েছে কোনো মৃত ভোটারকে জীবিত হিসাবে ভোটার তালিকায় তোলা, তিনি তখন জানিয়েছেন যে তার এখতিয়ার নেই, কিন্তু তিনি চাপে পড়ে এই ধরনের কাজ করেছেন। আমরা পাল্টা জিজ্ঞাসা করেছিলাম, কারণ নাম বলছেন তিনি যে কে বা কারাই চাপটা দিত বা দিয়েছেন। একেবারেই বিএলওর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তিনি নাম যেটা বলেছেন যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব গোবিন্দ বলে একজন ব্যক্তির নাম তিনি বলেছেন, কিন্তু কে এই গোবিন্দ, তিনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব, যারা এই বুথের স্থানীয় তৃণমূল নেতৃত্ব ছিলেন তাদের চাপে এই মৃত ভোটারদের নাম তুলতে বাধ্য হয়েছেন, এমনটাই স্বীকারোক্তি দিয়েছেন বিএলও। তবে এই ঘটনায় আমরা প্রশাসনের সঙ্গে কথা বলি, প্রশাসন জানিয়েছেন যে এই ঘটনা সামনে আসার পরেই কিন্তু তারা সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা। বিএলও কি জানিয়েছিলেন কাউকে তাকে যে এইভাবে চাপ দেওয়া হচ্ছে মৃতকে জীবিত দেখাতে, তিনি কি কাউকে জানিয়েছিলেন, সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছিলেন, বিডিওকে জানিয়েছিলেন? একেবারে এই প্রশ্ন আমরা করি তখন বিএলও জানিয়েছিলেন যে তিনি বিডিওকে জানিয়েছিলেন, কিন্তু তৎকালীন বিডিও যিনি ছিলেন এই ফলতা ব্লকেই শানু বক্সি, এই তিনি জানিয়েছিলেন, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি বিএলও জানাচ্ছেন যে তার কাছে কোনো রকম ভাবে কোনো নাম্বার ছিল না। তবে তোমাকে জানিয়ে রাখি আশ্চর্যের বিষয় সেটা হলো এই বিএলও দীপ্তি হালদার তিনি কিন্তু ফলতা ব্লকের সেরা বিএলওর শিরোপা পেয়েছেন। এই সেরা শিরোপা পাওয়ার পরই তিনি তাহলে কেন এই মৃত ভোটারদেরকে জীবিত করে ভোটার তালিকায় তুললেন, সেই জায়গায় তিনি স্বীকারোক্তি দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের চাপে তিনি এই কাজ করতে বাধ্য হয়েছেন। সঙ্গে থাকো। মৃতকে জীবিত দেখাতে বিএলওকে চাপ, ফলতায় এক বিএলওর বিস্ফোরক স্বীকারোক্তি। এটা তো অবৈধ কাজ করেছেন আপনি। অবৈধ কাজ কি করবো, করার ছিল না, তখন আমি যদি করতাম আমার শাস্তি হতো, আমার স্কুল বন্ধ করে দিত, এমন হতো। আরে কারা দিত এরকম, ওই গুরু পদ ফের দিত। ওরা কারা, ওরা কোন দল করতো? ও তৃণমূলেরই। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। মৃতকে জীবিত দেখাতে বিএলওকে চাপ দেওয়া হয়েছে, আর সেই বিএলওর বিস্ফোরক স্বীকারোক্তি। তিনি বলছেন যে তৃণমূলের চাপে মৃতকে জীবিত দেখাতে বলা হয়েছে এবং দেখানো হয়েছে, এমনটাও তিনি দাবি করলেন। কি বলবেন? আমি কালকেরই একটা নিউজ পেপারে সাক্ষাৎকার দিয়েছিলাম, আজকের বেরিয়েছে, তখন আনন্দবাজার মনে হয়, আনন্দবাজার কি বর্তমানে, আমি এটা বলেছিলাম। এবং শুধু এটা না, ওটা মরে যাওয়া শিফটিং ভোটার এদের কাউকে বাদ দেওয়া হয়নি, এখানে সব জীবিত রয়েছে ফলতাতে। আর যেটা এই বিএলওরাই করেছে, এবং এখানে যে বিডিও ছিলেন, আগের যিনি বিডিও ছিলেন ম্যাডাম ছিলেন, তিনি এই সব করেছেন। আর এর সঙ্গে সোনু বক্সি যিনি ছিলেন ওনা যেরকম যুক্ত ছিলেন, এবং হচ্ছে আর এই আরেকজন এই যে গুরুপদর নাম বলা হলো যিনি আছেন, ইনি হচ্ছেন মানে তৃণমূলের একজন লিডার। আর ইনি এখানে আমাদের ফলতাতে একটা কলেজ রয়েছে, সেই কলেজের গভর্নমেন্ট বডি, উনি আমার প্রেসিডেন্ট। আর সেই গভর্নমেন্ট বডিতে টাকা নয়ছয় হয়েছে, সেখানেও ইনি অভিযুক্ত রয়েছেন, এখন ফেরার হয়ে আছেন। এইরকম শুধু এটা নয়, এই যে ভোটগুলো হয়েছে যেগুলো হচ্ছে সিনিয়র সিটিজেন এবং প্রতিবন্ধীদের যে ভোটগুলো হয়েছে, সেখানে অনেকে আছে দুবাইতে আছে, তাদের পর্যন্ত ভোট পড়েছে, দিয়ে ভোট দিয়ে দেওয়া হয়েছে। এইরকম একটা বিএলওদের এত চাপ ছিল, এবং তদন্ত করলে দেখা যাবে। আমি কালকে ভিডিওকেও বলেছি যে আমাদের তদন্ত হোক, কারণ এসআইআর এ অর্থাৎ মৃত ভোটার এবং শিফটিং ভোটারদের নাম বাদ যায়, এবং দেখলে দেখা যাবে যে প্রচুর পরিমাণে প্রায় হচ্ছে 25 থেকে 30 হাজার নাম এখনো পর্যন্ত এর মধ্যে ইনক্লুড রয়েছে। এগুলোকে বাদ দিতে হবে, আবার এসআইআর শুরু করতে হবে ফলতাতে, কারণ এর সঙ্গে যুক্ত এই ভিডিও আর এইরকম এই যারা পরবর্তী কোনো ভাবনা চিন্তা পদক্ষেপের কথা ভাবছেন আপনারা? এই যে অভিযোগ সামনে এসেছে, মারাত্মক অভিযোগ। আমি কালকে ভিডিওকে এই ব্যাপারে ভিডিও সাহেবকে বলেছি আমি, এবং ওনাকে বলেছি আমি লিখিত অভিযোগ দায়ের করছি কালকে এই নিয়ে ভিডিওর সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু এটা খুব মানে বাজে জিনিস হয়েছে, এবং খুব নক্কারজনক ঘটনা,
যে এখনো পর্যন্ত ফলতাতে মৃত এবং সিকিম ভোটারদের নাম রয়েছে। তৎকালীন বিডিও তার বিরুদ্ধে তো অভিযোগ আপনিও বললেন এবং বিএলও সামনে এনেছেন, একই সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তার মধ্যে গোবিন্দ বলে একজন ব্যক্তির নাম সামনে উঠে এসেছে, একদম সরাসরি অভিযোগ করেছেন যেমনটা তিনি জানালেন, অর্থাৎ বিএলও। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? একদম হবে না, এবং পাপা সবাইকে দেখে মানে একদম বাই নেমে এফআইআর করা হবে এবং ভিডিওকে সেটা আমি কালকে বলেওছি এবং ভিডিও সাহেবও বলেছেন আপনি কমপ্লেন দিন, আমি ব্যবস্থা নেব এবং করতেই হবে এটা, নাহলে এদের এইসব কালপিট গুলোকে একদম বাইরে রাখা যাবে না, এদের সবকে হাজতে ঢোকাতে হবে। ধন্যবাদ। যা খুঁজি তাই শুরু করেছে। ধন্যবাদ। মৃতকে জীবিত দেখাতে বিএলওকে চাপ, ফলতায় এক বিএলওর বিস্ফোরক স্বীকারোক্তি। তৃণমূলের চাপে মৃতকে জীবিত দেখানো হয় বলেই দাবি বিএলওর। ফলতায় 2-3 বছর আগে মৃতদের নামও ভোটার তালিকায়, এসআইআর এ মৃতদের নাম বাদ না দিতে চাপের অভিযোগ। আনিসুদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসুদ্দিন, এখনো পর্যন্ত বিএলও যে অভিযোগ সামনে এনেছেন তার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন তারা কি ব্যবস্থা নিয়েছে? কারণ তুমি যেমনটা বলছিলে যে গোবিন্দ বলে একজনের বিরুদ্ধেও সামনে তার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। দেখো, এই যে ঘটনা, অর্থাৎ যে মৃত ভোটারদেরকে জীবিত করে ভোটার তালিকায় রাখা, এই ঘটনা যখন সরব হয়েছেন এলাকার বাসিন্দারা, স্থানীয় তৃণমূল নেতৃত্ব, কারণ এই যে রাজ্যের পালাবদল এবং তখন যেটা পরিবার অর্থাৎ মৃতের পরিবারের লোকজন জানাচ্ছে তাদের কাছে কোনো তালিকা ছিল না বা তারা এ ব্যাপারে কিছুই জানতেন না, কিন্তু পালাবদল অর্থাৎ ফলতা বিধানসভায় যে পুনর্নির্বাচন হয়েছে তার আগে কিন্তু রাজ্যের পালাবদল হয় এবং তখনই বিজেপির পক্ষ থেকে যে ভোটার স্লিপ তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়, তখনই তারা জানতে পারেন যে তাদের বাড়ির যে মৃত ব্যক্তি তিনি এখনো জীবিত অবস্থায় ভোটার তালিকায় রয়েছেন। এর ফলেই কিন্তু তারা সরব হয়েছেন এবং আমরা যখন বিএলওকে প্রশ্ন করি, বিএলও কিন্তু এড়িয়ে যাচ্ছেন, বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি দিতে পারছেন না। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, তিনি জানিয়েছেন যে তিনি বিডিওকে জানিয়েছিলেন, তৎকালীন বিডিওকে, কিন্তু কোনো রকম সমস্যার সমাধান হয়নি। তাকে স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, ফলে তিনি চাপে অর্থাৎ হুমকির ভয়েই সেই চাপ দেওয়া হতো এবং সেই চাপে হয়তো সেই কাজ করেছেন বিএলও। তবে বিএলওর বিস্ফোরক স্বীকারোক্তি, ফলতার ঘটনা, মৃতকে জীবিত দেখাতেই বিএলওকে চাপ দেওয়া হয়েছে। হাওড়ার দিকে নজর রাখি। হাওড়ার বাগনানে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও, শুধু ঘেরাও নয়, বিক্ষোভ। স্থানীয় ক্লাব থেকে সেখানে উদ্ধার আধার, ভোটার, জব কার্ড সহ একাধিক নথি। ছবি দেখাবো আপনাদের। হাওড়ার বাগনানে তৃণমূল পঞ্চায়েত সদস্য, তার বাড়ি ঘেরাও, বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। সন্তু রয়েছে আমার সঙ্গে। সন্তু, তৃণমূল পঞ্চায়েত সদস্য তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এদিকে স্থানীয় ক্লাব থেকে উদ্ধার আধার, ভোটার, জব কার্ড সহ একাধিক নথি। ঠিক কি অভিযোগে আজকে ঘেরাও, বিক্ষোভ, কি অভিযোগ এই মানস নায়কের বিরুদ্ধে? দেখো, হাওড়ার বাগনানের সড়ক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য মানস নায়ক, তার বিরুদ্ধেই মূলত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে একটি ক্লাব, সেই ক্লাব দখল করে রীতিমতো একটি দলীয় কার্যালয় চালাচ্ছে এবং সেই কার্যালয়ের ভিতর থেকে এই অঞ্চলে যারা বিরোধী আছে সেই বিরোধীদের ভোটার কার্ড, আধার কার্ড, জব কার্ড থেকে শুরু করে বিভিন্ন রকম সরকারি যে নথি, সেই নথি কিন্তু ক্লাবে আটকে রাখা ছিল। বারবার যদি চাইতে গেলে তাকে হুমকি দেওয়া হবে, এমনটাই কিন্তু অভিযোগ। মূলত সেই অভিযোগগুলি আজকে মূলত এলাকায় বিক্ষোভ দেখায় এবং সেই ক্লাব থেকে একাধিক ভোটার কার্ড, আধার কার্ড উদ্ধার হয়। এরপরেই যেটা স্থানীয় বাসিন্দারা যখন তার বাড়িতে যায়, সেই বাড়ির সদস্যদের সাথে কিন্তু হাতাহাতি জড়িয়ে পড়ে গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশের সঙ্গেই কার্যত উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এই ঘটনায় কিন্তু এক পঞ্চায়েত যে সদস্য পুলিশ। কোথায় মানুষ নাই? দেখো, 4 তারিখের পর কিন্তু এই তৃণমূল পঞ্চায়েত সদস্য এলাকা ছেড়ে চলে গিয়েছে এবং তার কিন্তু এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যদিও স্থানীয় বাসিন্দারা যখন তার বাড়িতে যায়, সেখানে যখন হাতাহাতি হয়, সেই ঘটনায় কিন্তু তার বাড়ির এক সদস্যকে এই মুহূর্তে আটক করেছে এবং বেশ নজর থাকুক। সন্তু, ভোটের রেজাল্ট বেরানোর দিন থেকে নেই, শ্বশুরমশাই সব ছেলেরা খারাপ। আমি বিভিন্ন এলাকার মানুষের ভোটার কার্ড, আধার কার্ড আমি বলতে পারবো না, আমি জানি না, আমি বলতে পারবো না, আমি জানি না। আমার সঙ্গে 7 দিন কথা হয়নি, আমি আজকে ওদের সঙ্গে ফোন লাগিয়ে কথা বলে দিলাম। বিভিন্ন রেশন কার্ড, এটিএম আছে, ভোটার কার্ড আছে মিনিমাম 50-60টা, অরিজিনাল ভোটার কার্ড আছে, লোকের দেয়নি, আধার কার্ড আছে।
আমরা ওর শাস্তি চাই। গ্রামের লোক ওকে দাঁড় করিয়ে যে কিচ্ছু জমা নেয়নি, সব এখানে ফাইলে আছে। বৈষ্ণবনগরের দিকে নজর রাখি। বৈষ্ণবনগরের হাদিনগর এলাকায় সেখানে আক্রান্ত বিজেপি পরিবার। মালদায় বৈষ্ণবনগরে আক্রান্ত বিজেপি পরিবার। তার কারণ তৃণমূলকে ভোট না দেওয়ায় শাস্তি। আক্রান্ত বিজেপির পরিবার, বিজেপি কর্মী এবং তার স্ত্রীকে মারধরের অভিযোগ। প্রতিনিধি সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, বাড়ি ঘেরাও, লাঠি ও হাসুয়া নিয়ে মারধরের অভিযোগ সামনে আসছে, যে ছবি আমরা দেখছি, কারা করছে, কারা অভিযুক্ত? একদমই, খুব ভয়াবহ হামলার এই ছবি, যেই ছবি উঠে আসছে মালদার বৈষ্ণবনগর থানা কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের হাদিনগর এলাকা থেকে। বিজেপি কর্মী এবং তার স্ত্রীকে বাড়ির বাইরে পেয়ে তাদেরকে মারধর, শুধু তাই নয়, বাড়ির লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়, বাঁশ লাঠি নিয়ে চড়াও হয়। দুষ্কৃতীরা যারা হামলা চালিয়েছে তারা এলাকার তৃণমূল কর্মী বলে অভিযোগ আক্রান্তের পরিবারের। আক্রান্তের পরিবারের দাবি যে তারা এলাকায় বিজেপি করেন, কিন্তু তারা বিজেপি করেন বলে তাদেরকে এবার তৃণমূলে ভোট দিতে হবে বলে প্রথম থেকে চাপ দেওয়া হচ্ছিল এলাকার তৃণমূলের তরফে। তারা সেই চাপ মানেননি, তারা বিজেপিকে ভোট দেন। এই বিষয়টি জানার পরে পরিবর্তনের সরকার আসার পরেও তাৎপর্যপূর্ণভাবে এই হামলা, দুঃসাহসিক হামলা যাকে বলা যেতে পারে, সেই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। এখানে তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা যুক্ত, এমনটাই অভিযোগ। এইভাবে হামলা হয় যে পরিবারের সদস্যরা যারা ভেতরে ছিলেন তারা পরিবারের বাবা মাকে বাইরে থেকে বের করে উদ্ধার করে আনতে পারেননি। পুলিশ কি ব্যবস্থা নিয়ে অবশ্যই নজর থাকবে সেবক। আগে থেকে বলেছে যে তৃণমূলকে ভোট দাও, তৃণমূলকে ভোট দাও। আমার বাবা বিজেপি করে, যে খুব হুমকি দেয়। হ্যাঁ, বিজেপি বেরিয়ে গেল তবু হুমকি দিচ্ছে যে কি করছে, আমলাকে ভোট দিসনি। আবার দোতলার উপরে উঠলো, উপর থেকে তোমার ইট পাটকেল মানে যা পেরেছে তা চালাচ্ছে। বাড়ি ঘর ঘেরাও করে আমার বাবাকে, আমার মাকে টেনে ছিঁচড়ে মারধর করেছে। যারা মেরেছে তারা তৃণমূল করে, আমার বাবা কি করছে বিজেপি করে।